এখন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? জি ম্যাম। জি মিস, দেখা যাচ্ছে। তাহলে আজকের ক্লাসে তো ওইভাবে আর স্লাইডের তেমন কিছু নাই, তারপরেও তোমার কি কি টপিক গুলা পড়াবো সেটা দেওয়া আছে, দেখো। সো পাশাপাশি প্রতিদিনের মতো আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা আমাদের নিউ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তো তোমাদের ফার্স্ট ইয়ারের পরীক্ষা যেহেতু আসন্ন নভেম্বরে, সেই হিসাবে তোমাদের ফার্স্ট ইয়ারে কিছু সাবজেক্ট নিয়ে আমাদের এবং কিছু সমস্যা নিয়ে আলোচনা করা উচিত। সেই ক্ষেত্রে আমি আজকে তোমাদের ব্যবস্থাপনার নীতিমালা যেটা, এটা নিয়ে আলোচনা করব। তো যথারীতি আমি তোমাদের সাথে আছি নাহিদা আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আর সাবজেক্ট হচ্ছে ব্যবস্থাপনার নীতিমালা, যেটার কোড হচ্ছে 21-26-03। এটা তোমার কিন্তু একটা মেজর সাবজেক্ট, যেহেতু ম্যানেজমেন্টের স্টুডেন্ট তুমি। সেখান থেকে আমি অধ্যায় 1-এর আজকে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলা নিয়ে একটু আলোচনা করব, সিলেবাস বেস। যেমন প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট। তোমাদের কিন্তু ইন্ট্রোডাকশন টু বিজনেসও একটা ইয়া আছে, পেপার বা কোড আছে, তাই না? জি মিস। জি ম্যাম। কন্ডিশন ভালো কোনটার? ইন্ট্রোডাকশন টু বিজনেস ভালো পারতেছো না প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টটা ভালো পারতেছো? কোনটা ভালো অবস্থায় আছে? ইন্ট্রোডাকশন অফ বিজনেস ওইটা একটু ভালো পারি ম্যাম। আচ্ছা, এটা তো ওই যে অর্গানাইজেশনের যেমন তোমরা ক্লাসিফিকেশন গুলা দিয়ে পড়ছো, ওগুলাই বেশিরভাগ আর কি, তার জন্য ভালো পারতেছো। আর ম্যানেজমেন্টটাও বেসিক একটু ভালো তো থাকতেই হবে। ম্যানেজমেন্টের একেবারে প্রাইমারি যে আলোচনাগুলা, যেমন এখানে ফার্স্টে যেটা আছে ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। তো আমরা একেবারে ম্যানেজমেন্ট বানানটা যেভাবে দেখতে পাচ্ছ না, MANAGEMENT, তাই না? ম্যানেজমেন্টের স্পেলিংটা যেভাবে, স্পেলিং দিয়েই আমরা কিন্তু ম্যানেজমেন্টের ডেফিনেশনটা মনে রাখতে পারি। হ্যাঁ, যেমন ফার্স্টে হচ্ছে ম্যানেজ। ম্যানেজকে আলাদা করলে বানানটা আলাদা আলাদা করে তোমরা খাতা একটু লিখো তো। খাতা আছে তো সামনে? খাতা কলম আছে সবার? জি মিস। খাতা একটু লিখো, ম্যানেজমেন্ট বানানটা লিখে ওটাকে 3 ভাগে ভাগ করো। ম্যানেজ আলাদা লিখো, ম্যান আলাদা লিখো, আর টি আলাদা লিখো। ঠিক আছে? লিখছো সবাই? ম্যানেজ, ম্যান আর হচ্ছে টি আলাদা করে লিখছো তো? লিখছি মিস। হ্যাঁ, ম্যানেজের বাংলা তোমরা সবাই জানো কি করা? ম্যানেজের বাংলা কি? ব্যবস্থা বা পরিচালনা করা, তাই না? ম্যানেজ, ম্যানেজ করা, তাই না? ব্যবস্থা করা বা পরিচালনা করা। ঠিক আছে? বাংলাটা পাশে লিখো, ম্যানেজের পাশে বাংলাটা লিখো। ম্যানেজের বাংলা হচ্ছে কি ব্যবস্থা করা বা পরিচালনা করা। আর ম্যান মানে হচ্ছে তো জানোই সবাই, মানুষ। ঠিক আছে? এমিয়ান ম্যান মানে হচ্ছে মানুষের প্লুরাল যে ফর্মটা সেটা হচ্ছে কি এমিয়ান, তাই না? আর এমিয়ান ম্যান হচ্ছে কি সিঙ্গেল ফর্ম, এমিয়ান হচ্ছে প্লুরাল ফর্ম। তো ম্যান মানে হচ্ছে মানুষ, অর্থাৎ এখানে ম্যানেজমেন্টের ভাষায় কর্মীকে বোঝাচ্ছে। আর টি, আর বাকি থাকলো আমাদের কি? টি। হ্যাঁ, টি ইকুয়াল টু লিখো ট্যাক্টফুলি, TACT, TACTFULLY, ট্যাক্টফুলি। কেমন? ম্যাম আবার একটু বলেন। হ্যাঁ, টি তে আমরা বুঝাচ্ছি ট্যাক্টফুলি। ট্যাক্টফুলির বানান হচ্ছে TACTFULLY, ট্যাক্টফুলি। জি ম্যাম লিখছি। টেটফুলি মানে কি ম্যাম? হ্যাঁ, ট্যাক্টফুলি মানে হচ্ছে কৌশল বা দক্ষতার সাথে, কৌশল বা দক্ষতার সাথে। জি দেখতে ম্যাম পাচ্ছো? লিখছি। কৌশল বা দক্ষতার সাথে লিখছো?
জি ম্যাম। ট্যাক্টফুলি বা ট্যাক্টফুলনেস যেটাই লেখো কৌশল বা দক্ষতার সাথে, কেমন? তাহলে দেখো এই যে ম্যানেজ মানে ব্যবস্থা বা পরিচালনা করা, আর ম্যান মানে হচ্ছে মানুষ বা কর্মী, আর টিতে হচ্ছে কি ট্যাক্টফুলি, যেটার বাংলা ফর্ম হলো কি কৌশল বা দক্ষতার সাথে। তাহলে দেখো একদম ফুললি যদি আমরা বলি কৌশল বা দক্ষতার সাথে মানুষ বা কর্মীকে পরিচালনা করাই হচ্ছে কি ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, তাই না? জি ম্যাম। পারবা না এখন সবাই? ম্যানেজ, ম্যান, টি ফর ট্যাক্টফুলি, তাহলে মানুষ বা কর্মীকে কি করা, কৌশল বা দক্ষতার সাথে পরিচালনা করাই হচ্ছে কি ব্যবস্থাপনা, কেমন? একেবারে আর মনে না থাকুক তোমার তো হলো গিয়ে, যেহেতু তুমি ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করবা, অনার্সে তুমি ম্যানেজমেন্ট করতেছো, ব্যবস্থাপনার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট, ওটা দিয়েই তুমি কিন্তু ব্যবস্থাপনার সংজ্ঞা লিখে ফেলতে পারবা। ম্যানেজ, ম্যান, আর টিতে কি ট্যাক্টফুলি বা ট্যাক্টফুলনেস, যেটা বাংলা হচ্ছে কি কৌশল বা দক্ষতার সাথে। তাহলে আমরা বললাম যে মানুষ বা কর্মীকে কৌশল বা দক্ষতার সাথে ব্যবস্থা করাই হচ্ছে কি ব্যবস্থাপনা। ওকে, বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, আর ব্যবস্থাপনা শব্দটি মূলত কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন ম্যানেজিয়ার শব্দ থেকে আসছে। ম্যানেজিয়ার শব্দের বানানটা একটু লিখে ফেলো, MANEGIAR, ম্যানেজিয়ার, ঠিক আছে? ম্যাম MANEGIAR। NEIARE, হ্যাঁ, ল্যাটিন বা ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে এসেছে। আর এই ম্যানেজিয়ার শব্দটির তোমার হলো ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার শব্দের পরবর্তী রূপও আবার আরেকটা আছে, এটা ইতালীয় বা ইউরোপিয়ান ল্যাটিন অঞ্চলে ম্যানেজিয়ার শব্দটি বহুল ব্যবহৃত হয়। আর এই ম্যানেজিয়ার শব্দের অর্থ কি ছিল এটা কি জানো তোমরা? না ম্যাম। এটা কি, এগুলা কিন্তু বেসিক জিনিস, এগুলো অনেক সময় দেখা যায় কি এগুলা তো যারা ম্যানেজমেন্টে পড়ছে তারা সবাই জানে, যার জন্য দেখা যাবে তোমাদের যখন ভাইবা হবে কোথাও, বা তোমরা তো আপাতত অনার্সেই একটা ভাইবা ফেস করবা, তখন কিন্তু এই বেসিক জিনিসগুলো জিজ্ঞেস করবা, আর এগুলা যদি প্রথম থেকে জানা থাকে সহজে কিন্তু ভুলবা না, বুঝছো? তাহলে এই যে ম্যানেজিয়ার, ইতালীয় বা ল্যাটিন শব্দ যে ম্যানেজিয়ার, এই ম্যানেজিয়ার শব্দের অর্থ হচ্ছে টু ট্রেন আপ দ্য হর্সেস। লিখে রাখো তাইলে, ম্যানেজিয়ার শব্দের অর্থ হচ্ছে টু ট্রেন আপ দা হর্সেস, অর্থাৎ অশ্ব বা ঘোড়াকে প্রশিক্ষিত করাটাই হচ্ছে কি ম্যানেজমেন্ট। যেহেতু পূর্বে হলো তোমার কি বিভিন্ন রাজ্য ছিল, রাজ্যগুলা যুদ্ধের মাধ্যমে বিভিন্ন কৌশলের মাধ্যমে জয় করা হতো, তো সেই কৌশলটা যুদ্ধ জয়ের কৌশলগুলা মূলত কিন্তু ঘোড়াই বেশি অবদান রাখতো। তো এই ঘোড়াকে যদি যে যত বেশি প্রশিক্ষিত করতে পারছে, তার জন্য যুদ্ধ জয়লাভ করাটা খুব ইজি হয়েছে, যার জন্যই কিন্তু ম্যানেজমেন্ট শব্দটার যে প্রাথমিক উৎপত্তি ম্যানেজিয়ার, এটা ওই যে এখন ম্যানেজমেন্টে আমরা কিন্তু মানুষ বলতেছি, আর ম্যানেজিয়ারে কিন্তু হর্সকে নিয়ে এটা চিন্তা করা হয়েছিল, একটা ঘোড়াকে নিয়ে চিন্তা করা হয়েছিল, যে ঘোড়াকে যদি প্রশিক্ষিত করা যায় তাহলে যুদ্ধে জেতাটা কি সহজ হবে। যার জন্য ম্যানেজিয়ার শব্দটির ইংরেজি প্রতি, এটা তো যেহেতু একটা ল্যাটিন বা ইতালীয় শব্দ, তোমার এটার ইংরেজি প্রতিশব্দ ছিল টু ট্রেন আপ দা হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা বা ঘোড়াকে প্রশিক্ষিত করাই কি ম্যানেজিয়ার বা ম্যানেজমেন্ট কি বোঝাতো আর কি। ঠিক আছে, ক্লিয়ার তো সবাই? জি ম্যাম। আর এই ম্যানেজিয়ার শব্দটি থেকেই তো বর্তমান ম্যানেজমেন্ট শব্দের উৎপত্তি। ঠিক আছে, এবার আসো ম্যানেজমেন্টের জনক কে, ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেল না ম্যাম? হ্যাঁ, হেনরি ফেল। তাহলে এখানে আরো একটা কোশ্চেন থেকে যায় যে তোমার প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে? প্রশাসনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেল, আর তোমার বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কে? FW টেইলর, কেমন? FW FW টেইলর। হ্যাঁ FW টেইলর। হ্যাঁ, ফ্রেডরিক উইনসর টেইলর, উনি হচ্ছে কি
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি। উনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতির কথা উল্লেখ করেছেন। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট বা প্রশাসনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি নীতির কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, আর এই 14টি নীতি দেখা যায় যে যেই প্রতিষ্ঠানে যে ধরনের প্রতিষ্ঠানই পরিচালনা করুক এই 14টি নীতি তাকে মেনে চলতে হয়। হ্যাঁ, আর পরবর্তীতে যে ব্যবস্থাপনার কাজগুলা, যে 7টা কাজ তোমরা পড়ে থাকো, ব্যবস্থাপনার কাজগুলো কি কি? ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই 7টা কাজের কথা মনে আছে না? জি ম্যাম। এই 7টা কাজের বেশিরভাগ কাজই এই হেনরি ফিওলের উদ্ভাবিত। হ্যাঁ, উনি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে দেখছেন যে এই 7টি কাজ অনেক অনেক বেশি জড়িত। আর এই ম্যানেজমেন্ট শুধুমাত্র একটা প্রতিষ্ঠান বা কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য না, এটা একটা সার্বজনীন বিষয়। হ্যাঁ, ইউনিভার্সাল সাবজেক্ট। এটা কেন? যে তুমি একটি পরিবার, একটি রাষ্ট্র, একটি সমাজ যেটাই পরিচালনা করো না কেন, তোমাকে প্রথমত প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা করতে হবে, সেই প্ল্যান অনুযায়ী অর্গানাইজেশন অর্থাৎ সংগঠিতকরণ করতে হবে। দেন হচ্ছে স্টাফিং লাগবে, অর্থাৎ কর্মী সংগ্রহ করতে হবে। কর্মীকে কি দিতে হবে? অর্ডার বা ডিরেকশন দিতে হবে, নির্দেশনা। আর এই নির্দেশনা পেতে পেতে কর্মী যখন ফেড আপ হয়ে যাবে, কর্মীকে আবার প্রেষিত করে তুলতে হবে, মোটিভেশন দিতে হবে। আর মোটিভেশন কেবল দিলেই হবে না, কর্মীর কাজকে আবার তোমার কি করতে হবে? ইভ্যালুয়েশন করতে হবে। সেটাকে বলা হচ্ছে সমন্বয় অথবা হচ্ছে তোমার কোঅর্ডিনেশন। হ্যাঁ, ওই সমন্বয়ের পরে আবার কর্মীর কাজ কি হলো সেটাকে আবার নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে হবে। আর নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনার পূর্বধাপ, অর্থাৎ আবার নতুন করে পরিকল্পনা করতে গিয়ে নিয়ন্ত্রণের মাধ্যমে কতটুকু অর্জিত হলো সেটা দেখতে হবে। ঠিক আছে? জি ম্যাম। বুঝতে পারতেছো তো কথাগুলো তোমরা? তাহলে দেখো আমাদের জি। প্রথমত যে টপিকটা গেল যে ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট। ডেফিনেশনে আমরা প্রথমত একেবারে ম্যানেজমেন্টের সংজ্ঞা দিয়ে শিখলাম। মানুষকে কি করা? কৌশলের মাধ্যমে বা হচ্ছে তোমার দক্ষতার মাধ্যমে পরিচালনা করাই হচ্ছে ব্যবস্থাপনা। আর যদি আমরা ইন ডিটেলস বলি প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কি করা? এই 7টা কাজ দিয়ে বলে ফেলতে পারবো। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের কাজকেই একত্রে ব্যবস্থাপনা বলে। ঠিক আছে? সামনে শুধু লাগিয়ে দিবা কি? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কি করা? 7টা কাজ মাঝখানে দিয়ে দিবা। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের কাজকেই একত্রে কি বলা হয়? ব্যবস্থাপনা বলা হয়। ব্যবস্থাপনা বলা হয়। আচ্ছা, পরেরটা হচ্ছে নেচার অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, তার নেচার অফ ম্যানেজমেন্টে তাহলে কি আছে? নেচার, সোজা কথা, নেচার অফ ম্যানেজমেন্ট যদি আমরা পড়তে চাই, আচ্ছা তাহলে হচ্ছে তোমার হেনরি ফিওলের প্রদত্ত সংজ্ঞাটা তোমরা পারো কিনা? হেনরি ফিওল যে সংজ্ঞাটা দিছে ব্যবস্থাপনা সম্পর্কে, হেনরি ফিওল। হ্যাঁ, হেনরি ফিওল যেহেতু ব্যবস্থাপনার জনক, তাহলে ওনার একটা সংজ্ঞা তো অবশ্যই আছে, তাই না? জি ম্যাম। হ্যাঁ, ওনার সংজ্ঞাটা একটু মনে রাখবা, একটু লিখে রাখো। আমি একটু ফার্স্টে ইংলিশে বলি, তারপর বাংলায় বলবো। টু ম্যানেজ, লিখো টু ম্যানেজ। To manage is to forecast and plan. To manage is to forecast and plan, comma দাও, তারপর to organize. To manage is to forecast and plan. To organize, to command, to coordinate and to control. এটা হচ্ছে কার সংজ্ঞা? হেনরি ফিওলের সংজ্ঞা। হেনরি ফিওল। হ্যাঁ,
লিখতে পারছো সবাই? জি ম্যাম। টু জি ম্যানেজ, ম্যাম। টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট এন্ড টু প্ল্যান, তারপর হচ্ছে টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট এন্ড কন্ট্রোল। বাংলায় হলে কি? ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা দান, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যক্রম। ঠিক আছে? ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা দান, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যক্রম। ঠিক আছে? এটা হলো হ্যান্ডিফেলের সংজ্ঞা। আর আরেকটা একদম বহুল আলোচিত সংজ্ঞা, খুবই ছোট্ট, এটা অনেক সময় জিজ্ঞেস করে যে এল এ এল এন ব্যবস্থাপনা সম্পর্কে কি বলেছেন? একজন ব্যবস্থাপক যা কিছু করেন তাই ব্যবস্থাপনা। খুব সংক্ষেপে উনি এই কথাটা বলছেন, একজন ব্যবস্থাপক যা কিছু করেন তাই ব্যবস্থাপনা। বুঝতে পারছো? এটা একটু লিখে রাখো। আর ওনার সংজ্ঞাটা একটু অনেকে সমালোচনা করছেন, একজন ব্যবস্থাপক তো সব কাজ ব্যবস্থাপনা করেন না, একজন ব্যবস্থাপকের তো ব্যক্তিগত অনেক কাজও থাকে, যেমন উনি রান্না বান্না করেন, তারপরে হচ্ছে ওনার ব্যক্তিগত ভাবে হয়তো গোসল করেন, বিভিন্ন কাজই আছে, তো প্রতিটা কাজে কি ব্যবস্থাপনা হবে? এটার মধ্যে অনেক সমালোচনা আছে, কিন্তু অনেক ছোট্ট সুন্দর একটা সংজ্ঞা, এলি অ্যালেনের মধ্যে একজন ব্যবস্থাপক যা কিছু করেন তাই ব্যবস্থাপনা। তো এই সংজ্ঞাটা অনেক সময়ই কিন্তু জিজ্ঞেস করে, অনেক এক্সামিনার বা ভাইভা বোর্ডে অনেক সময় জিজ্ঞেস করে। এলি অ্যালেনের সংজ্ঞাটা জানা আছে? এলি অ্যালেন কি বলছেন? যে একজন ব্যবস্থাপক যা করেন তাই হচ্ছে ব্যবস্থাপনা। তবে এটার ব্যাপক সমালোচনা আছে, তাও বললাম, কিন্তু হেনরি ফিওলের ব্যবস্থাপনার সংজ্ঞার এখনো তেমন কোনো সমালোচনা আসেনি, এবং ওনার যে সংজ্ঞাটা সেটাই এখনো সর্বজন সমৃদ্ধ হয়েছে। যেমন উনি কি বলছে? ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা দান, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যক্রম। আর ইংলিশেই উনার সংজ্ঞাটা তো উনি ফ্রান্স ভাষায় সর্বপ্রথম লিখেছিলেন, পরবর্তীতে ইংরেজিতে রূপান্তর হয়েছে। To manage is to forecast and plan, to organize, to command, to coordinate and control. এটা হচ্ছে ইংরেজিতে। অনেক সময় জিজ্ঞেস করলে ইংলিশে একটু বলে দিতে হবে, কারণ যেহেতু ওনাদের এটা বিদেশি রাইটার, ওনাদের এটা ইংলিশে বললেই ভালো আর কি। তো ব্যবস্থাপনার তোমার এরপরে ছিল আমাদের নেচার অফ ম্যানেজমেন্ট। নেচার বলতে আমরা কি বুঝতেছি? যে ব্যবস্থাপনা সোজা কথা কি প্রকৃতির ব্যবস্থাপনা, প্রকৃতি উল্লেখ করতে গেলে একদম সর্বপ্রথমে যেটা আসবে এটি একটা সামাজিক প্রক্রিয়া। তো ব্যবস্থাপনা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। আমরা জানলাম একটা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে গেলে ওই 7টা কাজ নিয়ে যদি আমরা কাজটাকে সম্পাদন করি তাহলে কিন্তু 100% ফলপ্রসূ হবে, এটা জানি আমরা। তাহলে এটা একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। কিন্তু নেচারের মধ্যে আবার বলা হচ্ছে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া, সোশ্যাল অ্যাক্টিভিটি বা সোশ্যাল প্রসেস। কেন বলা হচ্ছে? যে ব্যবস্থাপনা মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি আমরা চিন্তা করি, একজন মালিক ব্যবসায় প্রতিষ্ঠানটা গঠন করেন, কিন্তু সে ব্যবসা প্রতিষ্ঠান মালিক একা পরিচালনা করেন না, তিনি সর্বপ্রথমে এই পণ্যগুলো উৎপাদন করেন কার জন্য? ক্রেতা বা ভোক্তাদের জন্য। আর ক্রেতা ভোক্তা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, সারা বিশ্বব্যাপী আছে। তারপরে তোমার এই ভোক্তাদের জন্য পণ্য উৎপাদন করে কারা? কর্মীরা, এমপ্লয়ি, তাই না? তাহলে দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান যখন হচ্ছে একজন মালিক দ্বারা গঠিত হয়, মালিক হচ্ছে কার সাথে জড়িত থাকে? এমপ্লয়ির সাথে জড়িত থাকে। এমপ্লয়িদের মাধ্যমে পণ্য উৎপাদিত হয়, ক্রেতা ভোক্তারা ভোগ করে, এবং ক্রেতা ভোক্তাদের ভোগের মাধ্যমে সরকারকে একটা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় ট্যাক্স বা রাজস্ব প্রদান করে, এবং সরকারি অনুমোদনের মাধ্যমে প্রতিষ্ঠানটা হয়। তাহলে দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠান কি হচ্ছে? একটা দেশকে, একটা দেশের জনগণকে, একটা দেশের কর্মীকে এবং মালিক কি হচ্ছে মিলে একটা সমাজে পরিণত হচ্ছে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যখন আস্তে আস্তে এস্টাবলিশড হবে, প্রতিষ্ঠানটা একটি সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে সকলকে সংশ্লিষ্টতা অর্জন করাচ্ছে। কথাটা বুঝছো কিনা? জি ম্যাম। আচ্ছা, আর পরে সেকেন্ডটা হচ্ছে ব্যবস্থাপনা হলো কি? কিছু কার্যের সমষ্টি। কাজগুলা ওই যে 7টা কাজ: পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। তো পরিকল্পনার মাধ্যমে আমি এরপরেই আবার তোমার কাজগুলা নিয়ে হয়তো আলোচনা আসবে, এর জন্য বলেই ফেলি যে পরিকল্পনার মাধ্যমে কি করা হয়? পূর্বানুমান করা হয়, ভবিষ্যতে তুমি কি কাজ করবা সেটা
নকশা তৈরি করা হয়, তাই না? তারপরে সেই কাজটাকে তোমার ফ্রুটফুল করার জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলো সংগঠনের মাধ্যমে একত্রীকরণ করা হয়। আর এই সংগঠনের মাধ্যমে একত্রীকরণ করতে তোমার কাজগুলা আবার কারা করবে? কর্মীরা সম্পাদন করবে। তারপরে কর্মীদেরকে কাজের প্রতি মালিক পক্ষ কি দেয়? নির্দেশনা দেয়। আবার এই নির্দেশনাকে বাস্তবায়িত করার জন্য কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত অনুপ্রাণিত করে প্রেরণার মাধ্যমে। আর সর্বশেষ কাজটা সঠিকভাবে হয়েছে কিনা এটাকে মিলিয়ে দেখাটাই হচ্ছে সমন্বয় সাধন। আর সমন্বয় সাধনের মাধ্যমে যে ত্রুটি বিচ্যুতি নির্ধারিত হয়েছে সেটা যেন না হয় সেটার নামই হচ্ছে কি নিয়ন্ত্রণ। পরবর্তীতে সেই অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাহলে ব্যবস্থাপনা হলো একটি কি কাজের সমষ্টি। এটার পাশাপাশি চলে আসে ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, যে একটার সাথে একটা সংশ্লিষ্ট যদি কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা যায় আলটিমেটলি একটা প্রতিষ্ঠানে কি পরবর্তী ধাপটা চলে আসে লক্ষ্যার্জনের উপায়, অর্থাৎ লক্ষ্য অর্জন সম্ভব হয়। আর তোমার সব মিলিয়ে দেখা যাচ্ছে এটা একটি মানবীয় ও দলগত কর্মপ্রচেষ্টা। আবার ব্যবস্থাপনার যে 6M পড়েছি আমরা, 6M হচ্ছে কি ম্যান, মানি, তারপরে হচ্ছে কি ম্যাটেরিয়ালস, মার্কেট, মেথড, আরেকটা হচ্ছে কি ম্যান, মানি, ম্যাটেরিয়ালস, মেশিন, তারপর হচ্ছে কি মার্কেট, মেথড। হ্যাঁ, এই 6টা আবার কি ব্যবস্থাপনার হচ্ছে 6M বা উপাদান। ব্যবস্থাপনার উপাদান বাংলা যদি আসে তাহলে আসবে এটা কি ব্যবস্থাপনার উপাদান হিসাবে আসবে। তো তাইলে দেখো উপাদানের সমষ্টি, সমষ্টির মধ্যে প্রথম যেটা শুধু ম্যানটাই হচ্ছে কি মানবীয় উপাদান, অর্থাৎ মানুষ সংশ্লিষ্ট। পরবর্তীগুলা কিন্তু বস্তুগত উপাদান, যেমন পরেরটাই হচ্ছে মেশিন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে তোমার মার্কেট, তারপরে মেথড, মানি, সবগুলাই হচ্ছে কি বস্তুগত উপাদান। আর বস্তুগত 5টি উপাদানকেই সচল করে একটি মাত্র মানবীয় উপাদান, মানুষই, ঠিক না? কর্মী হিসাবে ওরা কি করে সবকিছুকে সচল করে। তারপরে হচ্ছে তোমার উৎপাদনের উপাদান সমূহের সমন্বয়। উৎপাদনের উপাদান হচ্ছে কি তুমি যদি একটা উৎপাদন প্রক্রিয়া যাও তোমার ভূমি লাগবে, শ্রম লাগবে, মূলধন লাগবে এবং কাঁচামাল লাগবে। 4টা উপাদান লাগবে। এই 4টা কিন্তু অর্থনীতির, তোমরা যে মাইক্রো ইকোনমিক্স পড়তেছো, মাইক্রো ইকোনমিক্সে পড়ছো না? অর্থনীতির উপাদান 4টি, শ্রমিক, মূলধন, কাঁচামাল এবং হচ্ছে কি সংগঠন, তাই না? পড়ছো মাইক্রো ইকোনমিক্সে পড়ছো? জি ম্যাম। হ্যাঁ, তাহলে 4টা উপাদানকে সমন্বিতকরণ করা হয় ব্যবস্থাপনার কাজের মাধ্যমে। তারপরে চলে যাই আমরা পারপাস এন্ড প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, প্রিন্সিপালস বললাম আমরা। প্রিন্সিপালস কিন্তু বর্তমানে আমরা যেগুলা পড়ি ওই যে 14টা প্রিন্সিপাল, তাই না? 14 প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, 14টা নীতি প্রিন্সিপালের ম্যানেজমেন্টের। এই 14টা নীতি মুখস্থ পারো? হ্যাঁ ম্যাম পারি, কিন্তু মাঝখানে মাঝখানে বুইলা বুইলা বেশি গা। একটু এলোমেলো হয়ে যায় নাকি? একটু এটা সিরিয়ালি মনে রাখতে হবে। যেমন প্রথমটা হচ্ছে কি শ্রম বিভাজন, ঠিক না? প্রথমটা হচ্ছে কি শ্রম বিভাজন বা কার্য বিভাজন, অর্থাৎ প্রতিষ্ঠানে যে কাজগুলা আছে এগুলাকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। যেমন তোমার যদি একটা উৎপাদনধর্মী প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে প্রথমত হচ্ছে ক্রয় বিভাগ আলাদা থাকবে। ক্রয় বিভাগের ক্রয়কৃত পণ্য দিয়ে শুরু করবে উৎপাদন বিভাগ কাজ, তাহলে উৎপাদন বিভাগ আলাদা করতে হবে। তারপর প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন করে রেখে দিলেই হবে না, সেই পণ্যকে বিক্রির ব্যবস্থা করতে হবে যার মাধ্যমে মুনাফা বা আয় অর্জিত হবে। তারপরে বিক্রয় বিভাগ আলাদা থাকতে হবে। বিক্রয় বিভাগের কার্যক্রম এবং ক্রয় বিভাগের কার্যক্রমকে আবার তোমার অবজারভেশন করবে অর্থ বিভাগ, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, ঠিক আছে? তাহলে তোমার এইভাবে বিভক্ত করে কাজগুলোকে সম্পন্ন করতে হবে। আর বিভাগ শুধু করলে হবে না, কর্তৃত্ব দায়িত্ব বন্টন করতে হবে। কর্তৃত্ব হচ্ছে কি সোজা কথায় কর্তৃত্বের সঙ্গে হলো ক্ষমতা, আর দায়িত্ব মানে হচ্ছে জবাবদিহিতা। এন্ড কারো হাতে থাকবে ক্ষমতা আর বাকিদের যে দায়িত্ব থাকবে সেটার প্রতি কি থাকতে হবে? জবাবদিহিতা থাকতে হবে। তাহলে কিন্তু সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ সম্ভব। তারপর এটা হচ্ছে কি শৃঙ্খলা। শৃঙ্খলা বলতে কি বুঝো? যে শুধুমাত্র প্রতিষ্ঠানে যে নিয়মতান্ত্রিক ভাবে কাজ করবে তাই না, প্রতিষ্ঠানের যে বস্তুগত উপকরণগুলো আছে এগুলোকে সঠিকভাবে সমন্বয় করতে হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের যে স্থানে যে প্রোডাক্ট থাকা উচিত সেই স্থানে সেই ধরনের প্রোডাক্ট বা জিনিস রেখে প্রতিষ্ঠানকে সুশৃঙ্খল ভাবে সাজিয়ে রাখাটাও শৃঙ্খলার মধ্যে পড়ে।
তারপর এটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি। আদেশের ঐক্যের নীতিটা অনেক সময় তোমাদের এক কথায় আসে, ইউনিটি অফ কমান্ড। এটা হচ্ছে কি, একজন কর্মী একজন মাত্র ঊর্ধ্বতনের কাছ থেকে আদেশ পেয়ে কাজ করবে। যদি সে একই টাইমে দুইজন ঊর্ধ্বতনের কাছ থেকে দুই রকমের আদেশ পায়, তাহলে কিন্তু কোনো কাজটাই সে সঠিকভাবে সম্পন্ন করতে পারবে না। তাহলে আদেশের ঐক্যের নীতিটা হচ্ছে কি, একজন কর্মরত ব্যক্তি কি করবে, একটি নির্দিষ্ট সময়ে একজন মাত্র ঊর্ধ্বতনের আদেশে যদি কাজ করে, সেটাই হচ্ছে কি আদেশের ঐক্যের নীতি। আর আদেশের ঐক্যের নীতির সাথে সংশ্লিষ্টতা রয়েছে নির্দেশনার ঐক্যের নীতি। হ্যাঁ, তারপরটা হচ্ছে সাধারণ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের ন্যায়। সাধারণ স্বার্থ মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বার্থ, আর ব্যক্তিগত স্বার্থ মানে কর্মীর নিজস্ব স্বার্থ। তাহলে প্রতিষ্ঠানের স্বার্থটা, যে প্রতিষ্ঠান যদি কখনো মনে করে যে পণ্য উৎপাদনের জন্য তার অতিরিক্ত সময় দেওয়া উচিত, তাহলে ফ্যামিলির প্রয়োজনকে সে মেকআপ করে বা হচ্ছে সেটাকে এখন বাদ দিয়ে সে কি করতে হবে, প্রাতিষ্ঠানিক প্রয়োজনকে আগে দিতে হবে। তারপরে যার কারণে সে তার ফ্যামিলির কাছে কনসিডার করতেছে কর্মীকেও সঠিকভাবে ন্যায্য পারিশ্রমিক দিতে হবে। এটা হচ্ছে কিন্তু 7 নম্বর নীতি। তারপর কেন্দ্রীয়করণের নীতি। কেন্দ্রীকরণ কিন্তু তোমার সবকিছু যদি কেন্দ্রীকরণ বা সেন্ট্রালাইজেশন হয়, তাহলে কিন্তু কর্মী কাজ সঠিকভাবে করতে পারে না। অর্থাৎ যেমন আমরা সেকেন্ডটা পড়েছি ক্ষমতা এবং দায়িত্ব, তাহলে ক্ষমতা কেন্দ্রীকরণ করতে হবে, বাট দায়িত্ব যেটা সেটাকে কি করতে হবে, বিকেন্দ্রীকরণ। অর্থাৎ বিভিন্ন জনকে বুঝিয়ে দেওয়ার জন্য, ওই যে বিভাগীয় প্রধানদেরকে বুঝিয়ে নেওয়ার জন্য দায়িত্ব প্রদান করতে হবে। এটাকে কেন্দ্রীকরণ রাখলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। তারপরে এটা হচ্ছে স্কেলার চেইন বা জোড়াময় শিকল। এটা তোমার সঠিক বাংলাটা আসে না, হেনরি ফয়েল যেভাবে ফ্রান্স ভাষায় বইটা লিখেছিলেন সেখান থেকে স্কেলার চেইন হিসাবে রাখা হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানের কাজগুলোকে এমন ভাবে সাজাতে হবে একটা আরেকটার সাথে কি থাকবে, যে চেইনের যেরকম একটার সাথে একটা আংটা জোড়া লেগে একটা চেইন হয়, এরকম প্রতিষ্ঠানের কাজগুলো একটা একটার সাথে জড়িত থাকবে। একজনকে বাদ দিয়ে অন্য ডিপার্টমেন্টের দ্বারা কিন্তু বা অন্য ব্যক্তির দ্বারা কাজটা যেন না হয়। অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্টে যেন কাজগুলো কি থাকে, ধারাবাহিকভাবে সমন্বয় থাকে, যার জন্য যে নীতিটার কথা বলা হয়েছে সেটা বাংলা করলে আসতেছে জোড়াময় শিকলের নীতি। এটার প্রপারলি ঠিক বাংলা বা ইংলিশটাও আসে না, উনি ফ্রেঞ্চ ভাষায় যেটা লিখছিলেন স্কেলার চেইন ঠিক ওভাবে আছে, স্কেলার চেইন হিসাবে আছে। আর পরবর্তীতে যেটা আছে যে তোমার সাম্যের নীতি। সাম্য মানে সমান অধিকার, অর্থাৎ প্রতিষ্ঠানের কর্মরত সকল কর্মীকে মর্যাদার ক্ষেত্রে সমান অধিকার দিতে হবে, বাট সেই জন্য সবাইকে সমান পারিশ্রমিক দেওয়া যাবে না। যার যে কাজ, যার যে যোগ্যতা, সেই অনুযায়ী পারিশ্রমিক দিতে হবে, কিন্তু সম্মানের দৃষ্টিতে সবাইকে সমান অধিকার দিতে হবে। তারপরে কর্মীদের চাকরির স্থায়িত্বকরণের নীতি। পারিশ্রমিক দিলে চলবে না, কাজের প্রতিও তাকে স্থায়িত্ব দিতে হবে। আর 13 নম্বরটাই হচ্ছে উদ্যোগের নীতি, ইনিশিয়েটিভ। অর্থাৎ কর্মীদেরকে যখন উপরিউক্ত 12টা নীতি সঠিকভাবে করা হবে, সঠিকভাবে তোমার অবজার্ভ করা হবে, দায়িত্ব বা জবাবদিহিতা থাকবে, তখন কিন্তু কর্মীরা কি হবে, প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি আগ্রহী হবে এবং কাজকে নতুন নতুন ভাবে কিভাবে সম্পাদন করা যায় এমন এমন উদ্যোগ তারা আরো গ্রহণ করবে। আর পরবর্তীটা হচ্ছে একতাই বল বা হচ্ছে তোমার, এটাও কিন্তু ফ্রেঞ্চ ভাষায় যেভাবে লিখছিল স্প্রিড দ্য ক্রপস এভাবেই আছে, কিন্তু ইংরেজিতে তারপরেও করা হয়েছে ইউনিটি অফ স্ট্রেংথ, বা বাংলাতে বলা হচ্ছে একতাই বল। তো সবগুলো নীতি যদি ঠিক থাকে, প্রতিষ্ঠানের সবাই প্রতিষ্ঠানের স্বার্থে একই উদ্দেশ্যে কাজ করবে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে লক্ষ্য থাকবে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কাজ করবে। তো এখান থেকে মোটামুটি কিন্তু ব্যবস্থাপনার সংজ্ঞা, কার্যাবলী এবং নীতিগুলো যদি তোমরা পড়ে থাকো, তাহলে মোটামুটি কমন পেয়ে যাবা আশা করি। হ্যাঁ, ঠিক আছে ম্যাম। ম্যাম, এই যদি ব্যবস্থাপনার মূল নীতি সমূহ ব্যাখ্যা করে এই প্রশ্ন আসে, তাহলে এই 14টা নীতি সবগুলোই দিব? হ্যাঁ হ্যাঁ, মূলনীতিগুলা দিয়ে তুমি যতটুকু পারো সংজ্ঞাটা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? যেরকম সংক্ষেপে বললাম, এরকম সংক্ষেপে সংক্ষেপে হলো সংজ্ঞাগুলা লেখার চেষ্টা করবা। উচিত হচ্ছে একটা সংজ্ঞা লিখে তোমার একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু যেরকম সংক্ষেপে সংজ্ঞাগুলো আলোচনা করলাম, একটু সংক্ষেপে হলো লিখে দিবা। এটা মনে হয় ধরো হয়তো থাকবে যে ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের সংজ্ঞাটা লিখো এবং ব্যবস্থাপনার মৌলিক নীতিগুলো আলোচনা করো, তখন তুমি ওভাবে লিখবা। 10 নম্বরের জন্য তো একটু ইন ডিটেইলস লিখতে হবে, ঠিক আছে? ওকে ম্যাম। দেখো এখান থেকে অন্যগুলো পারবা, আমার আর 1 মিনিট আছে, তো যার জন্য আমি একটু তোমাদেরকে সংক্ষেপে বলে দেই। নিডস ফর অর্গানাইজেশন এন্ড ম্যানেজার্স, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু আমার আলোচনার মধ্যে কিন্তু চলে আসছে অর্গানাইজেশন এবং ম্যানেজারের কি ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা কতটুকু, এটা তো বুঝতে পারছো অ্যাক্টিভিটিজ এর আর ইয়ের মাধ্যমে। ম্যানেজারিয়াল রেসপন্সিবিলিটি, 4টা দায়িত্ব আছে একজন ম্যানেজারের।
কারিগরি দক্ষতা, তারপরে যে পূর্বানুমান দক্ষতা, তারপরে হলো কৌশলগত দক্ষতা, এরকম